জনগণের রক্ত চুষে কিভাবে সেটাকে টাকায় বিক্রি করা যায় এবং বিক্রি করে নিজে বড়লোক হওয়া যায়, নিজে পশু হওয়া যায়, পশু থেকে দানব হওয়া যায়, দানব থেকে দৈত্য হওয়া যায়, এই দানব আর দৈত্য হবার প্রক্রিয়াটার মেশিনের নাম হচ্ছে শেয়ার মার্কেট সালমান এফ রহমানের কাছে। মধ্যবিত্ত কিভাবে বেঁচে থাকবে? তার যদি চাল ডাল কেনার পয়সা না থাকে, তার 5,000 টাকা ইনভেস্ট করবার জায়গা না থাকে, তার বিনিয়োগ করা পুঁজিগুলো যদি ঘুণ পোকার মতো সালমান এফ রহমানরা দিনে রাতে চেয়ে চেয়ে খেয়ে ফেলে, তাহলে আপনি যে শেয়ার মার্কেটটা দেখতে পাচ্ছেন তো ঘুণ পোকার দোকানে পরিণত হয়েছে। সে যেভাবে কাঠ খেয়ে ফেলছে, আপনি বোধ করছেন আপনার ফার্নিচারটা ঠিক আছে, আপনার চেয়ার টেবিলটা ঠিক আছে, কিন্তু ভিতরে এটা ঘুণ পোকা খেয়ে একদম গুঁড়া গুঁড়া শূন্য করে দিয়েছে। ভিতরে যখন ঢুকবেন, বিনিয়োগকারীরা ওখানে গিয়ে দেখছে যে তার আত্মহত্যা করবার রশি ছাড়া ওই বাজারে আর কিচ্ছু বাকি নাই, সব দরবেশটা খেয়ে ফেলেছে। তাহলে যার কষ্টের আলাপ, তার কষ্টটা তো তার কথা থেকে শুনতে হবে, তার ভাষায়, তার চোখের পানিতে তার কষ্টটা শুনতে হবে, তার দুঃখ কষ্ট, তার আত্মহত্যার গল্পটা শুনতে হবে, পরিবার কিভাবে সাফার করেছে গত 10 বছর 20 বছর। এই গল্পগুলো শোনার মধ্য দিয়ে হচ্ছে এই যে একটা ট্রমাটাইজড নেশন, এই নেশনের হিলিং প্রসেস, তাকে সুস্থ করে নিয়ে আসতে হবে। তা না হলে এই যে লড়াই, আন্দোলন, সমাবেশ, মারামারি, ভায়োলেন্স, এ থেকে আমাদের উত্তরণের কোনো উপায় নাই। 33 লক্ষ মানুষের বুকের কষ্ট, চোখের পানি দিয়ে যে আস্থাটা তৈরি করা হয়েছিল, সেই আস্থাটাকে আবার ফিরায় নিয়ে আসতে হবে। আওয়ামী লীগ সরকার আসলেই শেয়ার মার্কেট ধসে পড়বার একটা কোরিলেশন আছে। আওয়ামী লীগ আর শেয়ার মার্কেট লুটপাট, সালমান এফ রহমান শেয়ার মার্কেট লুটপাট, এটা যেন কেমন একটা অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে। তো আমরা 96 থেকে 1000-এর যে 2001-এর যে সালটা ছিল, ওটার মধ্যেও দেখেছি যে আওয়ামী লীগের নেতৃত্বে শেয়ার বাজার কিভাবে ধসে দেওয়া হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে বিপদে পড়েছেন এবং পুঁজি হারিয়ে একেবারে পথে বসে গেছেন। এটা ঘটেছে এবং তার পরবর্তীতে কিন্তু আপনার এটা নিয়ে ইনভেস্টিগেশনও হয়েছে। আমার যতটুকু মনে পড়ে, যদি ভুল না হয়ে থাকি, বাংলাদেশ ব্যাংকের যিনি প্রয়াত ডেপুটি গভর্নর ছিলেন ইব্রাহিম খালেদ সাহেব, ওনার নেতৃত্বে একটা কমিশন হয়েছে, কমিটি হয়েছে, ওনারা তদন্ত প্রতিবেদন দিয়েছেন এবং দরবেশ বাবা থেকে শুরু করে অনেকের ব্যাপারে সেখানে আসছিল। সরকার ঘোষণাও দিয়েছিল যে এই তদন্ত প্রতিবেদনটা প্রকাশ্যে আনা হবে, পাবলিকের কাছে বলে দেওয়া হবে, কিন্তু এটা পরবর্তীতে আর হয় নাই। তো যেটা হয়, বাংলাদেশের ইতিহাসের যে বাস্তবতা অথবা একটা সমাজের, রাষ্ট্রের যে বাস্তবতা, যে আপনি ভুল করবেন, আপনি গুনাহ করবেন, পাপ করবেন, অন্যায় করবেন, কিন্তু যদি বিচার না হয় তাহলে একই মানুষ একই ভুল একই অন্যায় বারবার করতে থাকবে। এভাবেই সরকার, রাষ্ট্র, সমাজ করাপ্ট হয়ে যায় এবং সেটা আমরা দেখলাম যে 96 থেকে 1000-এর শেয়ার মার্কেটে 2001-এর ভিতরে যে শেয়ার মার্কেটে যে লুটপাটটা হয়েছে, বিচার না হবার কারণে যেটা হয়েছে, গত 16 বছরে এই লুটপাটটা কয়েক গুণ, পারহ্যাপস কয়েক শত গুণ বেড়ে গেছে। এই দুই লুটপাটের মাধ্যমে যেটা হয়েছে যে আমাদের 33 লক্ষ বিনিয়োগকারী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পরিবার ধসে গেছে এবং এই যে আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের যে সামান্য সঞ্চয় থাকে, এই সঞ্চয়গুলো হারিয়ে গেছেন। তাদের পরিবারের যে একটা সিকিউরিটির জায়গা থাকে, অনেকেই বোধ করেন যে তাদের একটা সঞ্চয়ের টাকা দিয়ে তারা কি করবেন। বাংলাদেশে সঞ্চয়ের টাকা ব্যয় করবার স্পেস কিন্তু খুব কম। আপনি একটা প্লট কিনতে পারবেন, একটা ফ্ল্যাট কিনতে পারবেন, গ্রামে গঞ্জে জমি কিনতে পারবেন, অথবা গোল্ড কিনে রাখতে পারবেন, ডলার কিনে রাখতে পারবেন, অথবা হচ্ছে শেয়ার মার্কেটে আপনি বিনিয়োগ করবেন। তো রেগুলার টাকা পাওয়া যায় এমন বিনিয়োগের জায়গা কিন্তু সঞ্চয় থেকে বাংলাদেশে খুব কম। আমাদের পোস্ট অফিস থেকে শুরু করলে প্রাইস বন্ড কিনে টাকা রাখা এবং সেটা থেকে যে প্রফিট করবার জায়গাটা, সেটা ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে দেখা যায় যে যে প্রফিটটা এই বন্ডের অ্যাগেনস্টে দিচ্ছে মানুষকে, সেটা আসলে অলমোস্ট জিরো অথবা মাইনাস সামটাইমস। এফডিআর যেটা করে রাখছে, এফডিআর এর অ্যাগেনস্টেও যে প্রফিট দিচ্ছে ব্যাংকগুলো, সেটা যদি আপনি বাংলাদেশের বাজারের চলমান ইনফ্লেশন অ্যাডজাস্ট করেন, দেখবেন যে আলটিমেটলি কোনো সঞ্চয় পাচ্ছে না, নাম্বারে পাচ্ছি। যে আমার 3 লাখ টাকা আছে, এই 3 লাখ টাকার বদলে আমি প্রতি মাসে হয়তো 10,000 টাকা পাচ্ছি, কিন্তু 10,000 টাকার ভ্যালু যে পেপার নোট, পেপার কারেন্সির কারণে যে প্রতি মাসে মান্থ অন মান্থ বেসিস যে ড্রপ করছে, সেটা আবার আমরা বিবেচনায় নিচ্ছি না। তো না নেবার কারণে যেটা হচ্ছে যে টোটাল সঞ্চয়টা জিরোতে পরিণত হয়ে গেছে। আমি মাঝখানে একটা প্রতিবেদন পড়েছিলাম যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে 2008-9-এ, তখন যার 1 লক্ষ টাকা সেভিংস ছিল, তার 10 বছর পরে আপনার 2018-19-এ এটা নাকি শূন্য হয়ে গেছে।
তো বাই দিস টাইম যখন 16 বছর পরে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, এই টাকাটা নাকি এই মাইনাস হয়ে গেছে, মানে আপনার শুধু 1 লাখ টাকা শূন্য হয়ে যায় নাই, আপনি বরং আপনার সেভিংস কন্ট্রাক্টেড হয়ে গেছে, আরো 20,000 টাকা আপনি লস করেছেন। তো সেই জায়গাতে আমাদের সেভিংসের এবং পুঁজি বিনিয়োগ বাজারটা একটা বড় জায়গা ছিল, যেখানে আমাদের মানে বিনিয়োগকারীদের জায়গা থেকে তারা তাদের সঞ্চয়টাকে বিনিয়োগ করবেন, আর যারা এন্টারপ্রেনিউর আছেন, উদ্যোক্তা আছেন, ব্যবসায়ী আছেন, তারা এখান থেকে ফান্ড রেজ করবেন, ফান্ড রেজ করে তারা ব্যবসা করবেন, প্রফিট করবেন, প্রফিটটাকে শেয়ার করবেন। তো সেই পুরো জায়গাটা একটা লুটের বাজারে পরিণত হয়েছে, এটা একটা কাসিনো, জুয়ার বাজারে পরিণত হয়েছে। সালমান এফ রহমান থেকে শুরু করে এরা সবাই মিলে শত শত হাজার হাজার ফেক কোম্পানি করে নিজেরা ইনভেস্ট করে। আমাকে শেয়ার বাজারে আপনাদের নেতৃবৃন্দ এসেছিলেন, আমাকে এটা বুঝায় বলছেন, তারাই আবার ইনভেস্ট করে, তারাই দাম বাড়ায় একটা বেলুনের মতো বানায় ওভারনাইট সেই টাকাগুলো ওখান থেকে পুঁজিবাজার থেকে তুলে নিয়ে আসে। সো এটাকে যেটা বলা হচ্ছে যে বাস্ট আউট করে ফেলছে। আমরা আমেরিকাতে দেখেছি, 2000 সালে দেখেছি, 2007-08-এ দেখেছি, লেমন ব্রাদার্সে, ওয়াল স্ট্রিটে শেয়ার মার্কেট যেটা কলাপস করেছে। 90-এর দশকে দেখেছি যে আমেরিকার যে বিজনেস টাইকুন ছিল জর্জ সরোস, আপনার পুরো সাউথ ইস্ট এশিয়ার শেয়ার মার্কেট ধসে দিয়ে গেছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ফিলিপিন, এই পুরো অঞ্চলের শেয়ার মার্কেটে ঘুরে সে কয়েক সপ্তাহের ভিতরে ফিউ বিলিয়নস ডলার এখান থেকে উঠায় নিয়ে চলে গেছে আমেরিকাতে। সাডেনলি আপনার 95-06-07-এ দেখলাম যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার ইকোনমি কলাপস করেছে। তো সেই জায়গাতে আমরা বারবার দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে একটা অলিগার্কি ডেভেলপ করেছে, একটা ক্লেপ্টোক্র্যাটিক সোসাইটি ডেভেলপ করেছে, যার একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণের রক্ত চুষে কিভাবে সেটাকে টাকায় বিক্রি করা যায় এবং বিক্রি করে নিজে বড়লোক হওয়া যায়, নিজে পশু হওয়া যায়, পশু থেকে দানব হওয়া যায়, দানব থেকে দৈত্য হওয়া যায়। এই দানব আর দৈত্য হবার প্রক্রিয়াটার মেশিনের নাম হচ্ছে শেয়ার মার্কেট, সালমান এফ রহমানের কাছে। সেই জন্য আমরা বারবার এটার প্রতিবাদ যেমন করেছি, আমরা এটাও বলেছি যে বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে যদি সার্ভাইভ করতে হয়, আমার মধ্যবিত্তকে, আমার ওয়ার্কিং ক্লাসকে বাঁচায় রাখতে হবে। মধ্যবিত্ত কীভাবে বেঁচে থাকবে? তার যদি চাল ডাল কেনার পয়সা না থাকে, তার 5,000 টাকা ইনভেস্ট করবার জায়গা না থাকে, তার বিনিয়োগ করা পুঁজিগুলো যদি ঘুণ পোকার মতো সালমান এফ রহমানরা দিনে রাতে চেয়ে চেয়ে খেয়ে ফেলে, তাহলে আপনি যে শেয়ার মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা তো ঘুণ পোকার দোকানে পরিণত হয়েছে। সে যেভাবে কাঠ খেয়ে ফেলছে, আপনি বোধ করছেন আপনার ফার্নিচারটা ঠিক আছে, আপনার চেয়ার টেবিলটা ঠিক আছে, কিন্তু ভিতরে এটা ঘুণ পোকা খেয়ে একদম গুঁড়া গুঁড়া শূন্য করে দিয়েছে। ভিতরে যখন ঢুকবেন, বিনিয়োগকারীরা ওখানে গিয়ে দেখছে যে তার আত্মহত্যা করবার রশি ছাড়া ওই বাজারে আর কিচ্ছু বাকি নাই, সব দরবেশটা খেয়ে ফেলেছে। তো সেই কষ্টের জায়গা থেকে আমি যতটুকু বুঝেছি আপনাদের দাবি দেওয়াগুলো প্রচণ্ড যৌক্তিক দাবি, এবং এই দাবি দেওয়াগুলো ব্যক্তিগতভাবে আমি যেভাবে অথরিটির সাথে রেজ করেছি, অর্থনৈতিক প্রতিবেদন তৈরি করেন বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ সাংবাদিকদের সাথে আমি শেয়ার করেছি। প্রথম আলো থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ সাংবাদিকদের সাথে আমরা শেয়ার করেছি এবং বলেছি যে এটা নিয়ে কীভাবে রিপোর্ট করা যায়, আরও বেশি মতামত তৈরি করা যায়, রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনা যায়। আর সব মিলিয়ে আমার পক্ষ থেকে প্রস্তাব হচ্ছে, আজকে যদি একটা টাস্ক ফোর্স করেছে, আমরা দেখলাম এই সরকার আসার পরে 3,000 কোটি টাকা দিয়েছে আইসিবিকে, আমরা বোধ করছি যে এই কাটপেস্ট রিফর্মটা সমাধান না। আমরা আজকে এখান থেকে শেয়ার মার্কেটকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা পূর্ণাঙ্গ কমিশন করবার দাবি করছি। এই কমিশনের কাজ হবে হচ্ছে বিনিয়োগকারীদের সাথে তারা কথা বলবেন, অর্থনীতিবিদদের সাথে তারা কথা বলবেন, তারা স্টক এক্সচেঞ্জ বোঝেন, ঢাকা এবং চিটাগংয়ের মার্কেট বোঝেন, তাদের সাথে কথা বলবেন, মার্চেন্ট ব্যাংক, ব্রোকার হাউস বোঝেন, তাদের সাথে কথা বলবেন, এবং যারা পরিবারগুলো ধসে গেছে, এবং আমি বারবার বলছি প্রত্যেকটা কমিশন পাবলিক হইতে হবে, গোপনে রুমের ভিতরে ওই প্রাইভেট মিটিং, রোমান্টিক আলাপের কমিশন হইতে পারবে না, পাবলিক হইতে হবে। এইটা স্টক এক্সচেঞ্জের এখানে যে অফিস আছে, এখানে রাষ্ট্রীয় কমিশন বসবে, বাংলাদেশ টেলিভিশন এই কমিশনের বিবরণী, সাক্ষী, প্রত্যেকটা বক্তব্য লাইভ করতে হবে, কারণ এখানে 33 লক্ষ পরিবার জড়িত, 1.5 কোটি মানুষ জড়িত। উপদেষ্টাকে মাথায় রাখতে হবে, আপনাদের মতো আরবান মিডল ক্লাস কোটিপতির ফ্যামিলি থেকে এই বিনিয়োগকারীরা আসেন নাই, এসি রুমে ওনারা বড় হন নাই, ওনারা ঘাম ঝরায়া টাকা ইনকাম করছেন, অতএব সেই টাকার হিসাব দিতে হবে আপনাদেরকে।
আপনারা খালি লুটপাটের বাণিজ্য করবেন এবং তাদের বিচার করবেন, কিন্তু আপনারা কি করছেন সেটা আমরা জানবো না। এইরকম গোপন কমিশন চাই না, পাবলিক কমিশন হইতে হবে, যেটা আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং এর মতো শুনানি হবে। প্রত্যেক বিনিয়োগকারীর কষ্ট দুঃখ তারা জানবেন, কোন কোন কোম্পানি দায়ী এই কাজের জন্য তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, কারা কারা কোন কোন কোম্পানি পরিকল্পিতভাবে আপনার প্রফিট করার পরে ডিভিডেন্ড দিচ্ছে না, আবার প্রফিট নাই সে আইপিও ছাড়ার জন্য ইনফ্লেটেড অ্যাকাউন্ট তৈরি করছে, সে মিথ্যা অ্যাকাউন্ট তৈরি করে সে বিশাল প্রফিটেবল জায়গা সে আপনার শেয়ার ছেড়ে দিল, 6 মাস 1 বছর 2 বছরে কয়েকশো কোটি টাকা শেয়ার মার্কেট থেকে নিয়ে তিনি হাওয়া হয়ে গেলেন, তিনি সিঙ্গাপুর চলে গেলেন, তিনি এসালম হয়ে গেলেন, তিনি বসুন্ধরা হয়ে গেলেন, লুটপাট করে ফেললেন, ব্যাংক কিনে ফেললেন। তো এই পুরো প্রসেসটা একটা পূর্ণাঙ্গ কমিশন হলে পরেই আমরা সকল স্টেক হোল্ডারের বক্তব্যটা যেমন জানতে পারবো, করণীয় বুঝতে পারবো, এবং একপাক্ষিক হবে না। শুধুমাত্র বাংলাদেশে দেখবেন টকশোতে, প্রেসে, কমিশনে শুধু বুদ্ধিজীবীরা যায়, যাদের জন্য কমিশন তারা দেখবেন কোথাও নাই। তাহলে যার কষ্টের আলাপ, তার কষ্টটা তো তার কথা থেকে শুনতে হবে, তার ভাষায়, তার চোখের পানিতে তার কষ্টটা শুনতে হবে, তার দুঃখ কষ্ট, তার আত্মহত্যার গল্পটা শুনতে হবে, পরিবার কিভাবে সাফার করেছে গত 10 বছর 20 বছর। এই গল্পগুলো শোনার মধ্য দিয়ে হচ্ছে এই যে একটা ট্রমাটাইজড নেশন, এই নেশনের হিলিং প্রসেস, তাকে সুস্থ করে নিয়ে আসতে হবে। তা না হলে এই যে লড়াই, আন্দোলন, সমাবেশ, মারামারি, ভায়োলেন্স, এ থেকে আমাদের উত্তরণের কোনো উপায় নাই। তাই যারা রাষ্ট্র পরিচালনা করছেন আপনাদেরকে অনুরোধ করছি, আহ্বান করছি, অবিলম্বে একটা পূর্ণাঙ্গ কমিশন করেন, নেতৃবৃন্দের সাথে পরামর্শ করেন, এবং সদস্য বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই যাদের উপরে বিনিয়োগকারীদের আস্থা আছে এমন লোকদেরকে কমিশনের সদস্য করতে হবে। আপনার তাদের পছন্দের লোকদেরকে দেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি কমিশনের চেয়ারম্যান, তারপরে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান করতেছে এরে ওরে, কিন্তু বিনিয়োগকারীদের আস্থা নাই। ভাই আপনি লোক ভালো হইতে পারেন, আপনি ভেসে চলে যান না, আমার কোনো আপত্তি নাই, আপনি ভালো মানুষ তো ভেসে যান, ভেসে চলে যান, কিন্তু ভালো মানুষ বিনিয়োগকারীরা আপনাকে ট্রাস্ট করে না। এই মাল আমি বেচবো কেমনে? তো যে মালের উপর আমার ট্রাস্ট নাই সেই মাল, সেই দোকানের, সেই ভ্যানের সবজি মানুষ কেনে না। অতএব যেই বিনিয়োগকারীদের সাথে পরামর্শ করে কমিশন সদস্য প্রস্তাব করতে হবে, এবং প্রস্তাবিত সদস্যদের নাম আগে প্রেসে দিয়ে দিবেন যে আমরা শেয়ার মার্কেট সংস্কার কমিশন করছি, এই 10 জনকে প্রস্তাব করছি, তাদের ব্যাপারে কারো আপত্তি আছে কিনা। যাদের ব্যাপারে আপত্তি থাকবে তাদেরকে বাদ দিয়ে দিতে হবে। এই লোকদেরকে দিয়ে যদি কমিশন করেন তাহলে দেখবেন যে পুঁজিবাজারের আস্থা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, এবং এই 33 লক্ষ মানুষের বুকের কষ্ট, চোখের পানি দিয়ে যে আস্থাটা তৈরি করা হয়েছিল, সেই আস্থাটাকে আবার শেয়ার বাজারে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আপনাদের সকল ন্যায্য দাবির সাথে আমি একাত্মতা প্রকাশ করছি, আপনাদের লড়াইয়ের সাথে আমি থাকবো, আছি, এবং আপনাদের কথা সকল ফোরামে আমি বলবো ইনশাল্লাহ।